মোহাম্মদ ইউনূসের চীন সফর কি বাংলাদেশের জন্য নতুন বিপদ হতে যাচ্ছে? হয়তো অতি দ্রুত সময়ের ভিতরে আমাদের বাংলাদেশে নতুন আরেকটি খুশির সংবাদ আসতে পারে। আমরা যতটুকু শুনতে পারতেছি যে আমাদের যেই সেনাপ্রধান রয়েছেন ওয়াকারুজ্জামান, হয়তো উনি ক্ষমতা নিতে পারেন এবং কি মাননীয় প্রধানমন্ত্রী আবারও ক্ষমতা ফিরে পেতে পারেন। সেজন্য কিন্তু ইতিমধ্যে লবিং চলতেছে। ইফতার করার পরপরই আপনার ছাত্রলীগ, যুবলীগ এরা দুই পক্ষ মিলে মাঠে নেমে যায়। একে একে আওয়ামী লীগ কামব্যাক করতেছে। আওয়ামী লীগ ইজ কামব্যাক। আওয়ামী লীগ নতুন করে আবার সংগঠিত হচ্ছে এবং তারা নিজেদের মধ্যে আলাপ আলোচনা করছেন, কর্মপদ্ধতি ঠিক করছেন, পরিকল্পনা করছেন কিভাবে আওয়ামী লীগকে আবার দাঁড় করানো যায়। নতুন কর্মসূচি দিচ্ছেন, লিফলেট বিতরণ করছেন এবং ইউনূস সরকারের পদত্যাগ দাবি করছেন। একের পর এক জামিনে বের হচ্ছেন আওয়ামী লীগ, ছাত্রলীগ নেতারা। যুক্ত নেতাদের নিয়ে আন্দোলনে নামার পরিকল্পনা বাড়ছেন অনেকেই। এই সরকার কিন্তু ক্রমাগত বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে তাদের নিরপেক্ষতা হারাচ্ছে। এই সরকার আগামীতে একটা নির্বাচন করবেন, সরকার কি তখন নিরপেক্ষ থাকতে পারবেন? সার্জিস আলম সরকারের যে ক্ষমতা ওনার থাকার কথা না, সেই ক্ষমতার অপপ্রয়োগ করে মানুষকে ভয় দেখিয়ে উনি সেগুলো করার মাধ্যমে বোঝানোর চেষ্টা করছেন যে তিনি একজন বড় কেউকাটা হয়ে গেছেন। এবং আগামীতে কিন্তু এগুলো সব হিসাব হবে, যারাই ক্ষমতায় আসুন এগুলো কিন্তু হিসাব। গাইস, এতক্ষণ দেখলেন আজকের ভিডিওর শিরোনাম, আর এখন দেখবেন বিস্তারিত। ইতিমধ্যে আজকের ভিডিওর শিরোনাম দেখে আপনারা বুঝতেই পারছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ। দয়া করে কেউ স্কিপ করবেন না। যদিও বর্তমান বাংলাদেশের রাজনীতির অবস্থা বিশাল ভয়াবহ, আপনারা ভিডিও স্কিপ করে দেখলে খবরের কিছুই বুঝতে পারবেন না। যাই হোক বন্ধুরা, আজকের খবর নিয়ে আমরা পর্যালোচনা এবং তদন্ত করে বেশ কয়েকটি খুবই গুরুত্বপূর্ণ তথ্য এবং ভিডিও ফুটেজ পাই, যা আজকের ভিডিওতে সেগুলোই এক এক করে ধারাবাহিক তুলে ধরবো। যদিও আজকের ভিডিওটা কিছুটা লং হতে পারে, তবে আজকের ভিডিওতে জানতে পারবেন এমন কিছু অজানা গোপন তথ্য যা জানলে আপনিও ইতিমধ্যে অবাক হতে বাধ্য। সেই সাথে আরো জানতে পারবেন বর্তমান বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপট আসলে কোন দিকে যাচ্ছে। যাই হোক বন্ধুরা, চলুন ভিডিওতে আজকে আর বেশি কথা বাড়িয়ে আপনাদের মূল্যবান সময়টি আমি নষ্ট করতে চাই না। সরাসরি আজকে আমরা চলে যাব মূল ভিডিওতে। মোহাম্মদ ইউনূসের চীন সফর কি বাংলাদেশের জন্য নতুন বিপদ হতে যাচ্ছে? এই প্রসঙ্গটি নিয়ে আপনাদের সামনে এই মুহূর্তে কথা বলবো। আপনারা জানেন আমরা যেই মুহূর্তে কথা বলছি সেই মুহূর্তে বাংলাদেশের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস 26-29 চীন সফর করে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছেন। ইতিমধ্যে তিনি ঢাকার পথে আছেন। এখন প্রশ্ন হলো যে এই চীন সফরটা কি বাংলাদেশের জন্য সুফল বয়ে আনবে নাকি বাংলাদেশের জন্য নতুন একটি বিপদ ডেকে আনবে? এই বিষয়টি একটি বড় মোটা দাগে প্রশ্ন। সামগ্রিকভাবে যদি আপনি চিন্তা করেন যে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারটি আসলে এক প্রকার সারা পৃথিবী থেকে বিচ্ছিন্ন। মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে এই সরকারের সম্পর্কের রসায়ন এখন পর্যন্ত কোন দিকে মোড় নেবে এটি একটা মাঝামাঝি পর্যায়ে আছে। এটি যে নেতিবাচক হবে সেটি নানা সমীকরণ দিয়ে বিশ্লেষণ করা যায়। অন্যদিকে ভারতের সাথে সম্পর্কটি কি হবে? ভারতের কাছ থেকেও তো বিচ্ছিন্ন। যে মুহূর্তে মোহাম্মদ ইউনূস চীন সফর করছেন সেই মুহূর্তে ভারত একটি বার্তা দিয়েছে, সেটি হচ্ছে আসন্ন বিমস্টেক সম্মেলন, 7 জাতির একটি সম্মেলন 2 থেকে 4 এপ্রিল ব্যাংককে অনুষ্ঠিত হবার কথা। যদিও বা থাইল্যান্ডে একটা বড় ধরনের ভূমিকম্প হয়েছে, শেষ পর্যন্ত এটি কি হবে এটি বলা যাচ্ছে না এই মুহূর্তে। তা আসন্ন বিমস্টেক সম্মেলনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটি সাক্ষাৎ চেয়েছিল, সাইডলাইন বৈঠক চেয়েছিল সম্মেলনের ফাঁকে বাংলাদেশ। কিন্তু ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় ইতিমধ্যেই শুক্রবার এক বার্তার মাধ্যমে জানিয়ে দিয়েছে যে নরেন্দ্র মোদীর সাথে মোহাম্মদ ইউনূসের বৈঠকটি হচ্ছে না। অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্র বলুন, ভারত বলুন, ইউরোপিয়ান ইউনিয়ন বলুন, রাশিয়া বলুন, অন্য সব দেশের সাথে এখনো পর্যন্ত সম্পর্কের সুদিনের জট খোলেনি। এখন চীনের সাথে সম্পর্ক। চীন সফরে প্রথম দিন 26 মার্চ মোহাম্মদ ইউনূস চীনে গেছেন, হাইনান প্রদেশে গেছেন। হাইনান প্রদেশে পরের দিন তিনি বুয়াও সম্মেলনে যোগদান করেছেন। যোগদান করে সেখান থেকে আবার বেইজিংয়ে রওনা দিয়েছেন ওদিন সন্ধ্যাবেলায়। 28 তারিখ শুক্রবার চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে
তিনি দ্বিপাক্ষিক বৈঠক করেছেন, বহুল কাঙ্ক্ষিত বহুল প্রচারিত দ্বিপাক্ষিক বৈঠক করেছেন। আজকে পিকিং বিশ্ববিদ্যালয়ে বক্তব্য দিয়েছেন এবং ফিরবার আগে তাকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি দেওয়া হয়েছে। চীনের প্রেসিডেন্টের সাথে বৈঠককালে 1 ঘন্টা ব্যাপী বৈঠক হয়েছে এবং সরকারের তরফে বলা হচ্ছে এটি অত্যন্ত ইতিবাচক বৈঠক। এই বৈঠকে 1টি চুক্তি এবং 8টি সমঝোতা স্মারক সই হয়েছে। $2.1 বিলিয়ন বিনিয়োগ, ঋণ ও অনুদানের প্রতিশ্রুতি পাওয়া গেছে। শান্তি ও স্থিতিশীলতায় চীনের জোরালো ভূমিকা চান মোহাম্মদ ইউনূস। মোহাম্মদ ইউনূস বাংলাদেশের শান্তি স্থিতিশীলতার জন্য চীনের একটা ভূমিকা চেয়েছেন। তিস্তা প্রকল্পে চীনের প্রতিষ্ঠানকে স্বাগত জানানো হয়েছে। এক চীন নীতির প্রতি ঢাকার অবস্থান পুনর্ব্যক্ত। রোহিঙ্গা সংকট সমাধানে পাশে থাকবে চীন। চীন প্রতিশ্রুতি দিয়েছে যে রোহিঙ্গা সংকট, এই সংকটের জন্য আমরা আপনাদের সমর্থনে আপনাদের পাশে থাকব। 7টি 8টি 9টি চুক্তি সই হয়েছে, একটা চুক্তি 8টি সমঝোতা। এগুলো সই হওয়া যতক্ষণ পর্যন্ত বাস্তবায়ন না হওয়া পর্যন্ত ওগুলো নিয়ে আমি আর বিস্তারিত আলাপে যাই না। $2.1 বিলিয়ন বিনিয়োগ, ঋণ ও অনুদানের প্রতিশ্রুতি, এই প্রতিশ্রুতি নিয়েও কথা আছে। মোহাম্মদ ইউনূস গত সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদ অধিবেশনে গিয়েছিলেন। সেখানে তিনি $7 বিলিয়ন উপরে ঋণ, সাহায্য, সহযোগিতার প্রতিশ্রুতি পেয়েছিলেন। প্রায় 7 মাস হয়ে গেছে, আজ পর্যন্ত সেই প্রতিশ্রুত $7 বিলিয়ন আমাদের বাংলাদেশে ঢোকেনি। কাজে এই যে প্রতিশ্রুতি, এগুলো বিশ্বাস করি না। শান্তি স্থিতিশীলতার জন্য চীন পাশে থাকবে, ভালো কথা। তিস্তা প্রকল্পে চীনের প্রতিষ্ঠানকে স্বাগত জানানো, এটি একটি খটকার বিষয়। তিস্তা প্রকল্পে চীন যখন বাংলাদেশে কাজ করতে আসবে তখন ভারতের এটি নাখোশ হবার একটা কারণ ঘটতে পারে। এক চীন নীতির প্রতি ঢাকার অবস্থান পুনর্ব্যক্ত। এক চীন নীতি মানে তাইওয়ান প্রশ্নে, তাইওয়ান দীর্ঘদিন ধরে স্বাধীনতা চায়, স্বাধীনতাকামী মুক্তিকামী একটি জনপদ। সেই জনপদকে স্বাধীনতা দিতে চায় না চীন, তার পক্ষে অবস্থান বাংলাদেশের। কিন্তু যে কোনো পৃথিবীর যে কোনো মুক্তিকামী জনগণের পাশে দাঁড়ানো যৌক্তিক যদি হয় সেটি একটি যুক্তিযুক্ত ব্যাপার। বাংলাদেশ তাইওয়ানের পক্ষে নেই, চীনের পক্ষে আছে। চীনের পক্ষে থাকবার কৌশলগত কারণও আছে। চীন বৃহৎ শক্তি, তাইওয়ান ছোট্ট একটি শক্তি, সেই জন্য চীনের পাশে আছে। এটি আন্তর্জাতিকভাবে কূটনৈতিকভাবে কি প্রভাব ফেলবে সেটি একটি ব্যাপার, এবং রোহিঙ্গা সংকটে আমাদের পাশে থাকবে থেকে কি করবে সেটি বড় বিষয় না। এখন আসুন যে মুহূর্তে মোহাম্মদ ইউনূস চীন সফরে গেলেন, ঠিক তার আগের দিন মার্কিন পেন্টাগনের একজন জেনারেল বাংলাদেশ সফর করেছেন এবং সফরটি একটি ভয়ঙ্কর নিশানার সংকেত দেয়। আমরা বাংলাদেশের সশস্ত্র বাহিনী, সামরিক বাহিনী দীর্ঘদিন ধরে আমরা চাইনিজ অস্ত্র, চাইনিজ সরঞ্জাম ব্যবহার করি। এই যে আমাদের যে সবচেয়ে বড় আমদানি গন্তব্য, এই আমদানি গন্তব্য বৃদ্ধি পাবার 2টি বড় কারণ হচ্ছে, একটি হচ্ছে মূলধনী যন্ত্রপাতি, আমাদের শিল্প প্রতিষ্ঠানের যে যন্ত্রপাতিগুলো লাগে সেগুলো আমদানি, এবং সামরিক সরঞ্জাম আমদানির কারণে আমাদের সবচেয়ে বড় আমদানি গন্তব্য চীন। যে মুহূর্তে মোহাম্মদ ইউনূস 26শে মার্চ চীন সফরে গেলেন, ঠিক আগের দিন যে মার্কিন লেফটেন্যান্ট জেনারেল জোয়েল ভাওয়েল বাংলাদেশ সফর করলেন, বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সাথে আলাপ করলেন। আলাপ করে আমাদের সশস্ত্র বাহিনীকে প্রস্তাব দিয়েছেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক সরঞ্জামাদি ব্যবহার করতে হবে, তারা আমাদের কাছে বিক্রি করতে চায় এবং মার্কিন সামরিক সহযোগিতা জোরদার করতে চায়। এটি কেন হঠাৎ করে? যেখানে চীনের সাথে সম্পর্ক হচ্ছে, চীন সফরে যাচ্ছে, ঠিক তার আগ মুহূর্তে মার্কিন যুক্তরাষ্ট্র এসে পড়লেন। আবার পেন্টাগন, চিন্তা করেছেন, পেন্টাগন পৃথিবীর সবচেয়ে শক্তিধর একটি সামরিক সংস্থা, যার জাল সারা পৃথিবীব্যাপী, যার নেটওয়ার্ক সারা পৃথিবীব্যাপী। আমি যদি পেন্টাগনের বাজেটটা বলি আপনাদের মাথা খারাপ হয়ে যাবে, চক্ষু চড়ে গাছ হবে। পেন্টাগনের সামরিক বাজেট প্রায় 900 থেকে 1000 বিলিয়ন কাছাকাছি।
আর এই যে বাংলাদেশ, আমরা বাংলাদেশের জনগণ, ছোট্ট বাংলাদেশের সামরিক বাজেট কত জানেন? মাত্র $4.2 বিলিয়ন, এই যে চলতি অর্থ বছরে। এত বড় সামরিক শক্তি, সেই সামরিক শক্তি যদি বাংলাদেশকে কিছু বলে, বাংলাদেশ যদি সেটি না মানে, সেটির কিন্তু পরিণাম বা পরিণতি খুব ভালো হবার কথা নয়। এই যে প্রধান উপদেষ্টা চীন সফর করছেন, এখনো পর্যন্ত কিন্তু আমরা অজ্ঞাত যে মার্কিন সম্পর্কটা আমাদের সাথে কি হতে যাচ্ছে, অন্তর্বর্তীকালীন সরকারের সাথে কি হতে যাচ্ছে। সেই জায়গায় চীন সফর করে এলেন বা করে আসছেন। মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতা বেড়ে গেছে বাংলাদেশে। খুব শীঘ্রই একটি মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে যৌথ সামরিক মহড়া অনুষ্ঠিত হবে। তো সব কিছু মিলে মার্কিন যুক্তরাষ্ট্র চীনের সাথে এই সম্পর্কটাকে কিভাবে দেখবেন, ভারত কিভাবে দেখবেন, এই যে তিস্তা প্রকল্প নিয়ে চীনকে টেনে আনার একটা ব্যাপার হচ্ছে, ভারত কিভাবে দেখবে, রাশিয়া কিভাবে দেখবে, বাকি বিশ্ব, ইউরোপীয় ইউনিয়ন কিভাবে দেখবে, এটি সবচেয়ে বড় প্রশ্ন, বড় বিষয়। এটি ঈর্ষার চোখেও দেখতে পারে, কারণ আমরা বিগত দিনের পররাষ্ট্র নীতি, আমি আগের বক্তব্যে বলেছি, আগের পররাষ্ট্র নীতিটা ছিল যে সকলের সাথে বন্ধুত্ব, কারোর সাথে শত্রুতা বা বৈরিতা নয়। আমাদের 72 সালের সংবিধানের যে পররাষ্ট্র নীতি, সেই পররাষ্ট্র নীতির মূল নীতি হচ্ছে এটা। আগের সরকার, ইমিডিয়েট আগের যে সরকারটি, সেই নীতিতেই চলেছে। সবার সাথে সম্পর্ক রেখেছে, মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে, ভারতের সাথে, রাশিয়ার সাথে, ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর সাথে, আবার চীনের সাথে সর্বোচ্চ সম্পর্ক বজায় রেখে চলেছে। কিন্তু এই মুহূর্তে মোহাম্মদ ইউনূসের সরকারের সম্পর্কটা অন্য সবার সাথে বিচ্ছিন্ন এক প্রকার, শুধু চীনের সাথে। তাহলে বাকি বিশ্বের কাছে আমরা ঈর্ষার কারণ হতে পারি, ঈর্ষার পাত্র হতে পারি। এই ঈর্ষাকে আমরা আগামী দিনে কিভাবে মোকাবেলা করব, এটি কিন্তু একটি খুব গুরুত্বপূর্ণ বিষয়। তো সামনের দিনগুলোতে আসলে কি ঘটতে যাচ্ছে? চীন কি আসলে আমাদের এখানে ঢুকে যাবে তিস্তা নিয়ে, কিংবা অন্যান্য বিভিন্ন বিষয় নিয়ে? হয়তো না, হয়তো ঢুকতে পারবে না। এই সফরটি আসলে, এটাকে কি বলবো, এই সফরে একটা বিষয় হয়েছে যে বাংলাদেশের সাথে যে সম্পর্ক, সেই সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়া। এটি রুটিন সফর ছাড়া এটির বিশেষ কোনো বিশেষত্ব আছে? সরকারের তরফে যতই ঢাকঢোল পেটানো হোক না কেন, আমি মনে করি না যে এই সফরটার বিষয়ে কোনো বিশেষ বিশেষত্ব আছে। এটি যদি কোনো বিশেষ বিশেষত্ব দেওয়া হয়, তাহলে মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু বাংলাদেশে ছেড়ে দেবে না। সামরিকভাবে যদি চীনের সাথে বেশি দহরম মহরম হয়, তাহলে মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু গোস্বা হবে, ভারত তিস্তা নিয়ে গোস্বা হবে, বাকি বিশ্ব রেগে যাবে, ক্ষুব্ধ হবে। ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্র যদি ক্ষুব্ধ হয়, তাহলে অন্যরাও ক্ষুব্ধ হবে। এখন কি করতে হবে, কি করা উচিত? বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের যে কোনো মূল্যে ভারতের সাথে সম্পর্ক, মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে ভালো সম্পর্ক এবং বাকি বিশ্বের সাথে সম্পর্ক বজায় রেখে চীনের সাথে যা কিছু করা সম্ভব। এছাড়া অন্যদের সাথে সম্পর্ক নিয়ে আমি চীনের সঙ্গে এককভাবে করব, এটি কিন্তু করা সম্ভব হবে না। সেই জায়গা থেকে এই চীন সফরটি হবে বৃথা একটা সফর। আরেকদিকে একটি গুরুত্বপূর্ণ বিষয় যে ভারতের সাথে বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকারটি, এই সরকারের সম্পর্ক উন্নয়নের কোনো সম্ভাবনা নেই, এটি বিভিন্ন আলামতে ইতিমধ্যে বোঝা গেছে। সেই জায়গায় বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার খুব বেশি সুবিধা করতে পারছে না বা পারবে না, বেশি বাড়াবাড়িও করতে পারবে না, কারণ এটি বাড়াবাড়ির সরকারও নয়। এখন দেখার বিষয় যে সামনে কি ঘটে। এই মুহূর্তে এ পর্যন্তই। ইউনূস সাহেবের চীন সফর কি ছিল, তার চাহিদা আর কি তিনি পেলেন, এবং আমরা দেখব এইটা হিসাব নিকাশ করার পর তার প্রাপ্তি কি একটি বড়সড় অশ্বডিম্ব, এই ব্যাপারটি অনেক যোগ বিয়োগ গুণ ভাগ করে আমাদের ইউনূস সাহেব চীনে গিয়েছিলেন। লম্বা লিস্ট ছিল তার, কি কি জিনিস তিনি চাইবেন, এবং গতকাল তিনি গেছেন 26 তারিখ বিকেল 4টে নাগাদ তিনি পৌঁছন ওই হাইনান বিমানবন্দর, যেখানে বোয়াও সম্মেলন, সেখানে তিনি গিয়েছিলেন। আর তার সঙ্গে
চীনের রাষ্ট্রপতি শি জিনপিংয়ের দেখা হলো গতকাল 28 তারিখে। আজকে তিনি ফিরছেন দেশে। তো গতকাল চীনা রাষ্ট্রপতি শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে কি আলোচনা হলো, কি তার প্রাপ্তি হলো, সেটা একবার দেখা যাক। দুদিন আগে এই সফর নিয়ে একটি এপিসোড আমি করেছিলাম। সেখানে বলেছিলাম এই সফর হবে বহবারম্ভে লঘু ক্রিয়া, হাকডাক বিস্তর, ফল দেখতে অনুবীক্ষণ যন্ত্র লাগবে। এটাও বলেছিলাম যে বিতর্কিত বিষয় মানে চীনের আগ্রহ যে বিষয়গুলোতে, সেখানেও পর্যন্ত কোনো দেখার মতো অগ্রগতি হবে না। কারণ ইউনূস সাহেবের ওপরেও চাপ আছে। আর ডক্টর ইউনূস জানেন আগুনে ঝাঁপ দিলে তার ফল কি হয়। তিনি আর যাই হন, তিনি মূর্খ নন, তিনি পাগল নন, তিনি অন্ধও নন। ভারতের গুরুত্ব আস্তে আস্তে তিনি বুঝতে পারছেন, আর বুঝতে পারছেন বলে আজকাল হাত বাড়াচ্ছেন ভারতের দিকে, বন্ধুত্বের হাত। সেই বন্ধুত্বের হাত যে কতটা বন্ধুত্ব আসলে, সে কথা বলা যাবে না। তবে এটা নিশ্চিতভাবে বলা যায় যে এই হাত সম্পর্ক স্বাভাবিক করার জন্য। বন্ধু না হলেই যে সে শত্রু হয় তা তো নয়। ভারত কি ভাবছে হাত ধরবে নাকি ধরবে না? অন্তত 26শে মার্চের স্বাধীনতা দিবসে ইউনূস সাহেবকে পাঠানো ভারতের শুভেচ্ছা বার্তার ভাষা দেখে মনে হয় ভারতও কিন্তু ভাবছে বিষয়টা। একইভাবে ট্রাম্প সাহেবের পাঠানো যে শুভেচ্ছা বার্তা ইউনূস সাহেবের কাছে এসেছে, সেখানে নতুন করে বলা হয়েছে রোহিঙ্গাদের সাহায্য প্রস্তাব। অর্থাৎ এই যে সাহায্য প্রস্তাবের উল্লেখ যে ট্রাম্প সাহেবের শুভেচ্ছা বার্তায় আছে, তাতে মনে হয় সম্পর্ক উষ্ণ হোক না হোক, শীতলতা কমছে বাংলাদেশের সঙ্গে আমেরিকার এবং বাংলাদেশের সঙ্গে ভারতেরও। দেখে নেবেন। যে কথা বলছিলাম সেখানে আসে, ইউনূস সাহেব কি পেলেন? আদৌ কিছু কি পেলেন? প্রধান উপদেষ্টার প্রেস সচিব যা জানিয়েছেন তাতে কথার আড়ালে অনেক কথা চাপা দেয়া আছে। তাতে সত্যিকার প্রাপ্তি খুঁজে পাওয়া মুশকিল। আর বাংলাদেশের মিডিয়ার ওপর সরকারের খবরদারি এতটাই তাগড়া যে সেখানে সত্য হারিয়ে গেছে। এত হাঁকডাক করে যে চীন সফরে যাওয়া হলো, সেই চীন সফরের প্রাপ্তি দেখে যাতে বাংলাদেশের মানুষ না বলতে পারেন ধুস এই গেল পাওয়া, এটা যাতে না বলতে পারেন, তার জন্যে হাঁকডাক করা হবে অনেক কিছুই। কিন্তু আমরা সেই হাঁকডাকের মধ্যে তো যাব না। আমরা দেখব আলোচনার পর দুদেশের যৌথ বিবৃতিকে কাটাছেঁড়া করে যে তার মধ্যে কি আছে। দেখুন, চীনের আগ্রহ ছিল তিস্তা নদী বাঁধ প্রকল্পটা হাতে পাওয়া। সেটা কি পেয়েছে? এক কথায় উত্তর হলো না, পায়নি। এমন কোনো এগ্রিমেন্ট তো হয়নি এই ব্যাপারে, এমনকি কোনো মৌ পর্যন্ত স্বাক্ষর হয়নি। মেমোরান্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং সেটাও স্বাক্ষর হয়নি। তবে আলোচনার মধ্যে উঠেছিল তিস্তা প্রকল্প, এবং সেই ব্যাপারে ভারতের বিখ্যাত ইংরেজি দৈনিক দ্য হিন্দু সে জানাচ্ছে, বাংলাদেশ ওয়েলকাম চাইনিজ পার্টিসিপেশন ইন দ্য তিস্তা রিভার কম্প্রিহেন্সিভ ম্যানেজমেন্ট অ্যান্ড রেস্টোরেশন প্রজেক্ট। মানে বাংলাদেশ ওয়েলকাম করেছে, স্বাগত জানিয়েছে
যে চীনকে স্বাগত জানিয়েছে এই তিস্তা রিভার কম্প্রিহেন্সিভ ম্যানেজমেন্ট, সেটা ম্যানেজমেন্ট এবং রেস্টোরেশন প্রজেক্টে। এর অর্থ কোনো মৌ নয়, এগ্রিমেন্ট নয়, শুধু স্বাগত জানানো। আর দ্বিতীয় কথায় আসি, মংলা বন্দর। মংলা বন্দর সম্পর্কে দুদেশের যৌথ বিবৃতিতে বলা হয়েছে, Bangladesh has welcomed Chinese companies to participate in the Mongla port facilities modernization and expansion project. তার মানে বাংলাদেশ ওয়েলকাম করেছে, এখানেও স্বাগত জানানো। কোনো চুক্তি নেই, কোনো মৌ নেই, প্রসঙ্গত বলি, অর্থাৎ যেখানে যেমন ছিল তেমনই আছে। প্রসঙ্গত বলি, মংলা বন্দর উন্নয়নের টেন্ডার গত বছর শেখ হাসিনা থাকার সময় তার ভারতের দেয়া টেন্ডার অ্যাকসেপ্টেড হয়েছে, ভারতের কোম্পানিদের দেয়া। সুতরাং এই টেন্ডার গত বছর জুলাই মাসেই ভারতের পাওয়া হয়ে গেছে। মাস দেড়েক আগে পররাষ্ট্র সচিব তৌহিদ হোসেন সাহেব তিনি চীন সফরে গিয়েছিলেন। সেখানে যে বিষয়গুলি নিয়ে তার যাওয়া, সেটা হলো 1 নম্বর, চীনের কাছ থেকে পাওয়া সুদের হার কমিয়ে 1% নিয়ে আসার জন্য তাদের অনুরোধ করা। 2, ঋণ পরিশোধের সময়সীমা 20 থেকে বাড়িয়ে 30 বছর করা। 3, নতুন করে ঋণ পাওয়া, তার কোনোটাই সেবার যেমন চীনের সরকার মানেনি, এবারও তা মানল না। এবারের সফরে এগ্রিমেন্ট বা চুক্তি হয়েছে এক্সচেঞ্জ অফ হাইড্রোলজিক্যাল ইনফরমেশন অফ দ্য ইয়ারলং জাংবো যমুনা, মানে যেটা চীনে যে নদীর নাম ইয়ারলুং জাংবো, সেখানে পৃথিবীর সবচেয়ে বড় বাঁধ তৈরি করতে যাচ্ছে চীন এবং তাপবিদ্যুৎ প্রকল্প। ওই নদীর জল যেটা ভারতের মধ্যে আসে যখন, তখন তার নাম হয় ব্রহ্মপুত্র। এই ব্রহ্মপুত্র নদী আবার যখন চলে যায় বাংলাদেশে, তখন তার নাম হয় যমুনা। তো এই যে প্রকল্প, এই প্রকল্পের ব্যাপারে এর আগে তৌহিদ হোসেন সাহেব গিয়েও বলেছিলেন যে এই প্রকল্প হওয়ার ফলে ব্রহ্মপুত্রের, মানে ওই যে নদী ইয়ারলাং জাংবো, এই নদীর জল তো আটকে দেবে চীন, সেখান থেকে ব্রহ্মপুত্রে আসাটা তার হবে না। বর্ষাকালে প্রচুর জল ছাড়বে, অন্য সময় জল আটকে রাখবে। এখন তার মানে আবার ব্রহ্মপুত্র হচ্ছে ভারতে, ভারত ছাড়লে সেই জল যাবে বাংলাদেশে, এইটাই ব্যাপার। তো এইটার ব্যাপারে তৌহিদ হোসেন সাহেব কথা বলতে গিয়েছিলেন। সেবারও বলা হয়েছিল যে আমরা কবে কি এই যে হাইড্রোলজিক্যাল জলের ওপরে, এর ওপরে যে সমস্ত তথ্য, এগুলো আমরা বাংলাদেশকে জানাবো, এইটা বলেছিল সেবার। এবারও সেইটুকুই বলেছে, তার বাইরে কিছু বলেনি। অর্থাৎ চীন তার জায়গায় যেমন ওই বাঁধ তৈরির প্রকল্পে সে তার যেমন সুবিধা হবে সে সেইটাই করবে। এরপরে আর একটা চুক্তি হয়েছে কি ব্যাপারে, ডিসকাশন অন ফ্রি ট্রেড এগ্রিমেন্ট টু স্টার্ট সুন। মানে চুক্তিটা হচ্ছে যে আমরা ফ্রি ট্রেড, মানে নিঃশুল্ক বাণিজ্য, এইটার ব্যাপারে আলোচনা খুব শিগগির করব। এখন এই প্রসঙ্গে বলতে হয় বাংলাদেশের বাণিজ্যটা চীনের সাথে কি। বাংলাদেশের বাণিজ্য $30 বিলিয়ন চীন থেকে প্রতি বছর বাংলাদেশ ইম্পোর্ট করে, অর্থাৎ চীনের মাল বাংলাদেশে আসে $30 বিলিয়ন, আর বাংলাদেশ থেকে চীনে যায় $1 বিলিয়ন। তো এই ফ্রি ট্রেডে লাভটা কার হবে? লাভটা তো হবে চীনের, তাদের ফ্রি ট্রেড পাবে তারা। তো এখানে বাংলাদেশের ব্যাপারে নাকি এই ব্যাপারে আলোচনা শীঘ্রই হবে।
টু প্রমোট হাই কোয়ালিটি বেল্ট অ্যান্ড রোড কোঅপারেশন। 3 নম্বর চুক্তির মধ্যে আছে স্ট্রেনদেন ইন্টারন্যাশনাল কোঅপারেশন অন ইন্ডাস্ট্রিয়াল সাপ্লাই চেন and work together to achieve modernization in both countries। মানে ওই যে বেল্ট অ্যান্ড রোড, যে চীনের বিশ্বের বাণিজ্য দখল করবার জন্যে চীনের যে প্রকল্প, সেই প্রকল্পে বাংলাদেশ ইতিপূর্বেও কিছু টাকা পেয়েছে শেখ হাসিনার সময়, আরও কিছু টাকা তার পাওয়ার কথা, সেই টাকাটা হয়তো এবার পাবে, কারণ সেই প্রসঙ্গের উল্লেখ এখানে এসছে এইভাবে। এবং সেটা পেলে, কিন্তু এই মুহূর্তে সেটা দেয়া হচ্ছে না, সেটা দেয়া হবে পরে, চীন যখন বুঝবে তার দেওয়ার মতো অবস্থা কিংবা দেয়া উচিত তখন দেবে। যৌথ বিবৃতিতে বাংলাদেশ আর কি বলেছে, বলা হয়েছে সেখানে যে বাংলাদেশ ওয়ান চায়না পলিসি, অর্থাৎ তাইওয়ান চীনের অংশ, এই ব্যাপারটা বাংলাদেশ মেনে নিচ্ছে, বাংলাদেশ সমর্থন জানাচ্ছে। তো এটা তো বহুকাল আগের থেকে এই সমর্থন জানানো আছে। বাংলাদেশিদের চীনে চিকিৎসার সুযোগ দেওয়ার জন্যে যৌথ বিবৃতিতে চীনকে ধন্যবাদ জানানো হয়েছে। আমরা দেখব যে কতজন বাংলাদেশের মানুষ তারা চিকিৎসার জন্যে চীনে যেতে পারে বিমানে করে। আর চীনের এর আগে তৌহিদ হোসেন সাহেব বলেছিলেন বিমান ভাড়াটা সেটা যাতে কমানো যায় বা মকুব করা যায়, তার অনুরোধ করেছিলেন সেবার যখন গিয়েছিলেন। এই ব্যাপারে এবার কোনো আলোচনাই হয়নি। বাংলাদেশে শিল্প স্থাপনের জন্য চীনা কোম্পানিদের আমন্ত্রণ জানানো হয়েছে, এ ব্যাপারে এই যৌথ বিবৃতিতে উল্লেখ আছে। এবং চীনের সরকারও বলেছে যে তারাও চেষ্টা চালাবে এই ব্যাপারটা নিয়ে, যাতে বাংলাদেশে চীনের কোম্পানিগুলো তারা সেখানে শিল্প স্থাপন করে। এছাড়া ইউনূস সরকারকে চীন তার সমর্থন জানিয়েছে, যে ইউনূস সরকার তার মানে বৈধতা পেয়েছে চীনের কাছ থেকে। মায়ানমারের শান্তি স্থাপনে চীনের ভূমিকাকেও এই যৌথ বিবৃতিতে সমর্থন জানিয়েছে বাংলাদেশ। অর্থাৎ এখানে আবার দেখা যাবে এই যে সমর্থন জানালেন ইউনূস সাহেব, এতে আবার আরাকান আর্মি তারা আবার এতে ক্ষুব্ধ হয় কিনা, এটা দেখার মতো। এই হলো গিয়ে প্রাপ্তির প্রধান বিন্দুগুলো। এবার আপনারাই ঠিক করুন এগুলো আদৌ প্রাপ্তি নাকি যোগ বিয়োগ গুণ ভাগ সব শেষ করার পর ওই যে সুকুমার রায়ের হজবরলে সেখানে আছে না, যে যখন বলছে যে 7 দুগুণে 14 হয়, তাহলে 14 4 নামলো, হাতে কি থাকলো? বললো হাতে থাকলো পেন্সিল। তো এখানে দেখা যাচ্ছে যে আসল প্রাপ্তির ব্যাপার সেখানটায় প্রচুর যোগ বিয়োগ গুণ ভাগের পর যেটা দাঁড়ালো সেটা হাতে থাকলো, শুধুই পেন্সিলটুকু, তার বাইরে নয়। আজকের মতো এখনকার মতো এখানেই রাখছি, ভালো থাকবেন, ধন্যবাদ। বলছিলাম আওয়ামী লীগের শুদ্ধি অভিযান শুরু হয়ে গেছে এমন একটি খবর কানাঘোষা চলছে, এবং কানাঘোষার মধ্যে সব থেকে বড় যে খবরটা সেটা হচ্ছে যে আওয়ামী লীগের বেশ কিছু হেভিওয়েট নেতাদের এরই মাঝে মাইনাস করে দেয়া হয়েছে। এরই মাঝে ইনফরমালি তাদেরকে এক প্রকার শুধুমাত্র খাতা কলমে নয়, মৌখিকভাবে নিষিদ্ধও করা হয়েছে, তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে এমন খবর আসছে। এবং সেই সংখ্যা 100-র কাছাকাছি গুরুত্বপূর্ণ নেতা যাদের বিরুদ্ধে নানা রকমের ক্লেম রয়েছে, সেই নেতাদেরকে নিষেধ করে দেয়া হয়েছে যে আওয়ামী লীগ বিষয়ে, আওয়ামী লীগের রাজনৈতিক পদক্ষেপ বিষয়ে কোনো ধরনের কোনো কথা যেন না বলা হয়। আবার যাদের নাম শোনা যাচ্ছে তাদের মধ্যে কেউ কেউ আবার কথা বলেও যাচ্ছেন। যেমন ধরা যাক মোহাম্মদ এ আরাফাত, সেই মাইনাস করার যাদেরকে বলে দেয়া হয়েছে শোনা যাচ্ছে, সেই তালিকায় মোহাম্মদ এ আরাফাতের নামও শোনা যাচ্ছে।
কিন্তু দুদিন আগেও মোহাম্মদ এ আরাফাত একটি বিদেশি গণমাধ্যমে সাক্ষাৎকার দিয়ে আওয়ামী লীগ সম্পর্কে বেশ কিছু তথ্য দিয়েছেন, আওয়ামী লীগ সম্পর্কে কথা বলেছেন। তো তার যদি আওয়ামী লীগ সম্পর্কে কথা বলার রাইটসটা কেড়ে নেওয়া হয়, তাকে যদি নিষেধ করা হয়, তাহলে তিনি কিসের ভিত্তিতে আবার কথা বলছেন, সেটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই হেভিওয়েটদের মধ্যে নাম্বার 1 যার নাম শোনা যাচ্ছে, তিনি অনেকে বলেন যে আওয়ামী লীগের এই অবস্থায়, আওয়ামী লীগের করুণ পরিণতির জন্য সব থেকে যিনি বেশি দায়ী, তিনি হচ্ছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তাকে সম্পূর্ণভাবে নিষেধ করে দেয়া হয়েছে আওয়ামী লীগ বিষয়ে কোনো কথা বলতে, এবং সেটা আমরা বাস্তবতাতেও দেখছি। অনেক নেতা দেশের বাইরে থেকে নানা রকমের বক্তৃতা বিবৃতি দিচ্ছেন, গণমাধ্যমে সাক্ষাৎকার দিচ্ছেন, ফেসবুকে পোস্ট দিচ্ছেন, কিন্তু ওবায়দুল কাদের এই ব্যাপারে শতভাগ নীরব। ওবায়দুল কাদের নীরব রয়েছেন। তার নীরবতা বোধহয় এই ব্যাপারটা, আওয়ামী লীগের শুদ্ধি অভিযান শুরু হয়েছে এবং কারো কারো উপরে খড়গ নেমে এসেছে, এই ব্যাপারটা বোধহয় সত্য হতেও পারে। 100 জনের তালিকায় ওবায়দুল কাদেরের নাম যখন 1 নম্বরে থাকবে, তখন অনেকের নামই থাকবে, এটা খুব স্বাভাবিক। কিছু নাম শোনা যাচ্ছে, ডক্টর হাসান মাহমুদের নাম শোনা যাচ্ছে, সাবেক পররাষ্ট্রমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, তার নাম শোনা যাচ্ছে। কেউ কেউ বলছেন জাহাঙ্গীর কবির নানকের নামও শোনা যাচ্ছে। এবং সব থেকে বড় যে ব্যাপারটা, জাহাঙ্গীর কবিরের নাম শোনা যাচ্ছে, এটার সঙ্গে আমি অন্তত ব্যক্তিগতভাবে একমত হতে পারি না। কারণ কিছুদিন আগেও আওয়ামী লীগের পুনর্গঠন প্রক্রিয়ায় যাদের নাম শোনা যাচ্ছিল, যাদেরকে দায়িত্ব দেয়া হচ্ছে বলে জানা যাচ্ছিল, এবং একাধিক ভিডিও বার্তাও দিয়েছেন জাহাঙ্গীর কবির নানক, যে দুজনের নাম শোনা যাচ্ছিল তার মধ্যে একজন জাহাঙ্গীর কবির নানক আর একজন বাহাউদ্দিন নাসিম। দুজনেই কিন্তু বক্তৃতা, বিবৃতি, ভিডিও বার্তা, গণমাধ্যমের সঙ্গে সাক্ষাৎকার, এই কার্যক্রমগুলো চালিয়ে যাচ্ছেন। তাই মনে হয় না যে বাহাউদ্দিন নাসিম কিংবা জাহাঙ্গীর কবির নানকের নাম থাকবে। কিন্তু আশ্চর্যের ব্যাপার যেটা, সেটা হচ্ছে এই তালিকার বড় একটা অংশ জুড়ে নাকি রয়েছে শেখ পরিবারের সদস্যদের নাম। শেখ পরিবারের অনেক সদস্য সম্পর্কে নানা রকমের সমালোচনা রয়েছে। তারা নানা রকম দুর্নীতির সঙ্গে জড়িত হয়ে পড়েছিলেন এবং সেই কারণেই তাদেরকে নিষেধ করে দেয়া হয়েছে যে আওয়ামী লীগ সম্পর্কে, আওয়ামী লীগের কর্মকাণ্ড সম্পর্কে, আওয়ামী লীগের ভবিষ্যৎ সম্পর্কে তারা যেন কোনো ধরনের কোনো কথা না বলে কারো সঙ্গে। নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ তো দূরের কথা, গণমাধ্যমের সঙ্গে কথা বলা, কারো সঙ্গে আলাপ করা, পাবলিকলি কোনো কথা বলা, সেই ব্যাপারে নিষেধ করে দেয়া হয়েছে। যদি সেটাই হয়, আওয়ামী লীগের 100 জনের একটা তালিকা যদি তৈরি করা হয়, সেই তালিকায় নিশ্চিত করেই গত সংসদের বেশিরভাগ মন্ত্রী থাকবেন এবং অনেক এমপি থাকবেন। এমপি মন্ত্রীদের অনেকেই থাকবেন যারা সারা দেশে নানাভাবে সমালোচিত। আমার মনে হয় যে এই তালিকাটা 100 খুব কম হয়ে যায়। আমার মনে হয় যে এই তালিকাটা অন্তত 300-র বেশি হওয়া উচিত। এই সংসদে যারা, গত সংসদে যারা এমপি ছিলেন, তাদের অন্তত 250 জনের এই তালিকায় আসা উচিত নাম। আমি ব্যক্তিগতভাবে তাই মনে করি। মন্ত্রীদের যদি 60 জনের মন্ত্রিসভা থাকে, তাহলে হয়তো 55 জনেরই নাম চলে আসা উচিত এই তালিকায়। কারণ এই এমপি মন্ত্রীরাই কিন্তু আওয়ামী লীগকে সব থেকে বেশি ডুবিয়েছে। আওয়ামী লীগকে নানাভাবে, নানা রকমের দুর্নীতি, টাকার কেলেঙ্কারি, হাজার হাজার কোটি টাকা বানানো, এমনকি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তো নিজে এক সাক্ষাৎকারে বলেইছিলেন যে আমার পিয়ন পর্যন্ত 400 কোটি টাকা মেরে দিয়ে পালিয়েছে। তো শেখ হাসিনার পিয়ন যদি 400 কোটি টাকা মেরে পালিয়ে যায়, তাহলে শেখ হাসিনা কিংবা ওবায়দুল কাদের শেখ হাসিনার দিকে দোষ অনেকটা কম দিতে চান। অনেকে বলেন ওবায়দুল কাদেরের কারসাজি এগুলো। সারা দেশে যে হাইব্রিড নেতাকর্মী তৈরি করা হয়েছে, বিশেষ করে হাইব্রিড নেতা তৈরি করা হয়েছিল, হাইব্রিড এমপি মন্ত্রী তৈরি করা হয়েছিল, যারা তৃণমূলে আওয়ামী লীগকে ধ্বংস করে দিয়েছে, হাজার হাজার কোটি টাকার সম্পদ বানিয়েছে, ব্যবসায়ী থেকে এমপি বানানো হয়েছে, এমপির পরে মন্ত্রী বানানো হয়েছে, এবং মন্ত্রিত্ব পাওয়ার পরে যেমন একেবারে নামই চলে আসে, জুনায়েদ আহমেদ পলক, নসরুল হামিদ বিপু, শাহরিয়ার আলম, এই নামগুলো প্রকাশ্যে আলোচিত হচ্ছে যে তারা মন্ত্রিত্ব পাওয়ার পরে বিশাল সম্পদ তৈরি করেছেন। বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যম সেগুলো নিয়ে বারংবার খবর তৈরি করছে। সেই খবরের
কোনো প্রতিবাদ আসছে না। এই খবরগুলো তো সবাইকে নিয়ে হচ্ছে না, কিছু কিছু মানুষকে নিয়ে হচ্ছে। সালমান এফ রহমান সম্পর্কে এত সমালোচনা, কিন্তু সালমান এফ রহমান সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা পদ দখল করেছিলেন। নানা সময় সালমান এফ রহমান সম্পর্কে এক গাদা অভিযোগ, ব্যবসায়ীদের মধ্যে সবথেকে বিতর্কিত বলেও তাকে ধরা হয়। তাকে কিন্তু বহাল তবিয়তে আওয়ামী লীগে শেখ হাসিনার উপদেষ্টা হিসেবে রাখা হয়েছিল। এই ব্যাপারগুলো যতগুলো মানুষের সম্পর্কে এরকম অভিযোগ পাওয়া যায়, সেই মানুষগুলোকে যদি আওয়ামী লীগ এখনই ছাঁটাই করতে পারে এবং তাদেরকে বাদ দিয়ে যদি আওয়ামী লীগ পুনর্গঠনের প্রক্রিয়ায় যায়, তাহলে আমার মনে হয় যে আওয়ামী লীগের তৃণমূলে যথেষ্ট শক্তি রয়েছে। সেই শক্তি নিয়ে তারা আবার একটা সময় তো লাগবেই, তারা পরিশুদ্ধ হয়ে আবার রাজনীতির গতানুগতিক ধারায়, রাজনীতির মূল স্রোতে আসতে পারবে। আর যদি এদেরকে টিকিয়ে রাখা হয়, তাহলে তৃণমূলে যারা ত্যাগী কর্মী রয়েছে, আওয়ামী লীগের এখনকার দুঃসময়েও অনেককে দেখা যায় যে সামাজিক যোগাযোগ মাধ্যমে এত বেশি অ্যাক্টিভ, সামাজিক যোগাযোগ মাধ্যমে অ্যাক্টিভ থাকার কারণে জেল জুলুমের পর্যন্ত শিকার হচ্ছেন অনেক নেতাকর্মী। সেই বিশেষ করে কর্মীরা, ত্যাগী কর্মীরা, অনেক সাংস্কৃতিক কর্মীদেরও গ্রেপ্তারের ঘটনা ঘটছে। তারা শুধুমাত্র আওয়ামী লীগের পক্ষে অবস্থান নিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে এই কারণে। তো এই ত্যাগী কর্মীদের যারা এই ভূমিকাগুলো পালন করছে, এদেরকে যদি আওয়ামী লীগ মূল্যায়ন না করে আবার ওই হাইব্রিডদের মূল্যায়ন করে, তাহলে আওয়ামী লীগের তলিয়ে যেতে আমার মনে হয় যে খুব বেশি সময় লাগবে না। আওয়ামী লীগ যদি সত্যিই ফিরে আসতে চায়, তাহলে যে প্রক্রিয়ার কানাঘোষা চলছে, যে 100 জনের মতো মাইনাস করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং মাইনাস করার কথা বলে দেওয়া হয়েছে তাদেরকে, সেটা যদি সত্যিই হয় এবং সেই সংখ্যা 100 থেকে 300, 400 এরকম যদি হয়, 500 যদি হয়, তাহলে আমার মনে হয় যে একটা পরিশুদ্ধ আওয়ামী লীগকে পাওয়া যাবে। সেটাই কি আওয়ামী লীগ চাই, নাকি আওয়ামী লীগ আবার আগের ভার্সনেই ফিরে আসতে চাই, সেটা একটা বড় প্রশ্ন। ধন্যবাদ প্রিয় দর্শকবিন্দু, আমাদের ফুল ভিডিওটি দেখে আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন। এমন নিত্য নতুন আপডেট খবর সবার আগে পেতে চাইলে সেটাও কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আর হ্যাঁ, ভিডিওতে আমার নিজস্ব কোনো কথা বলা হয় না, যা কিছু দেখেন, যা কিছু শোনেন, সব কিছু সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করা। এমন নিত্য নতুন আপডেট খবর সবার আগে পেতে চাইলে এখনই আমাদের এই পিচ্চি সাকিব ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।